এমনকি বেতন দেওয়াও হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে। বাওজিয়ান হিজলিকে টাকা দিতে চেয়েছিল, কিন্তু অসাবধানতাবশত তার হাত ধরে ফেলল, আর চারপাশের বাতাস তৎক্ষণাৎ স্থির হয়ে গেল। হিজলি যেন বিদ্যুতের ঝলকানির মতো হাত সরিয়ে নিল, আর বাওজিয়ান এত হতভম্ব হয়ে গেল যে সে তার হাত কোথায় রাখবে তা জানত না। এই বিব্রতকর কিন্তু উষ্ণ স্পর্শ দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। পরিস্থিতি সামাল দিতে হিজলি গর্ব করে বলল যে সে এমনিতেই জিনিসপত্র সুন্দরভাবে সাজাতে পারদর্শী। তার মনের কথাগুলো সব বেরিয়ে এলো, কথা ফসকে গেছে। বুঝতে পেরে বাওজিয়ান তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দিতে চাইল, কিন্তু হিজলি কি এই ধরনের ধোঁয়াশা বুঝতে পারবে না? এটি বাওজিয়ানের প্রথমবার কাউকে ভালো লাগা, তাই সে সঙ্গে সঙ্গে সুযোগটা কাজে লাগিয়ে হিজলিকে একসাথে কাজ করার জন্য আমন্ত্রণ জানাল। মনোযোগ দিয়ে কাজ করা হিজলিকে দেখে বাওজিয়ানের মুগ্ধতার মাত্রা যেন থামছিল না। শুধু তার পাশে দাঁড়িয়ে থাকলেই এক অবর্ণনীয় সুখের অনুভূতি তার হৃদয়ে ভরে উঠছিল। হিজলি তার সরল দৃষ্টি অনুভব করল এবং হেসে মিষ্টি একটা প্রতিক্রিয়া জানাল। কাজ শেষ করার পর বাওজিয়ান তাকে একটি প্রশংসাসূচক সিলমোহর দেওয়া খাম দিল এবং তাওগেকে বলল যে সে হিজলির মতো ভালো কাজ করতে পারেনি। হিজলি এই তুলনার বিষয়বস্তু নিয়ে অসন্তুষ্ট হলেও সে কেবল প্রশংসা গ্রহণ করতে চেয়েছিল এবং বেতন নিতে অস্বীকার করল। বাওজিয়ান জোর দিয়ে বলল যে শ্রম পবিত্র এবং এর সম্মান করা উচিত। এখানে যারা কাজ করে তারা সবাই বেতন নেয়। এবং তাদের এই কথোপকথনের সময় প্রথম মুহূর্তের সেই বৈদ্যুতিক স্পর্শের দৃশ্যটি আবার ফিরে আসে। যখন পরিস্থিতি কিছুটা সহজ হয়েছে তখন হঠাৎ তাওগে ছুটে এলো। আজ সার্ফিংয়ের জন্য একটি দুর্দান্ত দিন এবং সেখানে না যাওয়া দেবতাদের প্রতি অসম্মান। চলো সুন্দর বন্ধুরা। বাওজিয়ানের হিজলির মায়ের সাথে ঝগড়ার কথা মনে পড়ল এবং সে জানত যে হিজলি একজন রোগীর পরিচয়ে একটি নতুন জীবন শুরু করার চেষ্টা করছে। সে তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দিতে বলল যে হিজলি সাঁতার জানে না, কিন্তু একগুজে হিজলি আত্মবিশ্বাসের সাথে বলল যে সে শিখতে পারবে এবং তাওগে তাকে শেখাতে পারবে। তাওগে বুক চাপড়ে প্রতিশ্রুতি দিল যে সে তাকে অবশ্যই শেখাবে এবং তাদের ভ্রমণ শুরু হলো। একটি প্রাণবন্ত এবং উজ্জ্বল মেয়ে গাড়ি চালিয়ে তাদের পাশে এলো, যে বাওজিয়ানের প্রতি তার ভালোবাসা মোটেও গোপন করছিল না। হিজলির মনে এক ধরনের অব্যক্ত শূন্যতা অনুভব হলো এবং সে সার্ফিংয়ের পোশাক পরিবর্তন করতে চলে গেল। হিজলির স্নায়ুচাপ অনিবার্য ছিল। সে কিছু নতুন বন্ধুর সাথে পরিচিত হলো। মাংসের দোকানের ছোট ছেলে লিউ টঙ্গু, পেঁয়াজের ক্ষেতের মালিক লিসাইটং এবং জিন ঝাওইজান, যে সরাসরি বাওজিয়ানের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছিল। সার্ফিংয়ের আগে তাওগে সবাইকে শরীর শিথিল করার জন্য ব্যায়াম শেখাল এবং শরীর গরম করার পর সবাই সার্ফিং শুরু করল। সার্ফিংয়ের ধাপগুলো অনুশীলন করার পর হিজলিও জলে নামল এবং তাওগের উৎসাহমূলক শিক্ষা শুরু হলো। হিজলি বারংবার পড়ে যাচ্ছিল আর তাওগে প্রতিবারই চিৎকার করে বলছিল, খুব ভালো, চালিয়ে যাও। যতক্ষণ না সে হতাশার সাথে বলে উঠল, আমি কি একটা হাঁসের টিউব নিতে পারি? সেটার উপর বসাটাও বেশ মজার হবে। অন্যদের ঢেউজের উপর সার্ফিং করতে দেখে হিজলি মাথা ঘোরা সত্ত্বেও বারংবার পড়ে যাচ্ছিল এবং বারংবার ঢেউজের দিকে ছুটে যাচ্ছিল। তার এই মরিয়া চেষ্টা বাওজিয়ানের সেই রাতের কথা মনে করিয়ে দিল যখন সে বৃষ্টির মধ্যে হতাশ হয়ে কাঁদছিল এবং বাওজিয়ানের মন তার জন্য কষ্ট হচ্ছিল। সৈকতে সুজে থাকা হিজলি তাওগেকে জিজ্ঞাসা করল, আপনার সার্ফিংয়ের এত স্পৃহা আছে, আপনি কি আমাকে এত সহজে ছেড়ে দেবেন না? তাওগে মন থেকে বলল যে হাঁসের টিউবটি শুধুমাত্র একটি বিকল্প সমাধান ছিল। এই সময়ে সার্ফিং থেকে ফিরে আসা সঙ্গীরা ঝাওইয়ানের বহুমুখী প্রতিভার প্রশংসা করল, কিন্তু কেউ কেউ তার খারাপ ফলাফলের জন্য তাকে মজা করল। এই রসিকতাটি হিজলির মধ্যে প্রতিযোগিতার স্পৃহা জাগিয়ে তুলল। সকলের অবাক দৃষ্টির সামনে সে হঠাৎ করে সার্ফিং বোর্ডটি তুলে নিল এবং আবার ঢেউজের দিকে ছুটে গেল। তাওগের সাহায্যে হিজলি অবশেষে ঢেউজের চূড়ায় স্থিরভাবে দাঁড়াতে পারল। সাফল্যের আনন্দ তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ল। সবাই উল্লাস করতে লাগল এবং হিজলি অতিরিক্ত উত্তেজিত হয়ে গেল। তাওগে তার নিজের প্রশংসা করতে ভুলল না, ইঙ্গিত করল যে সে একজন দুর্দান্ত শিক্ষক। আর বাওজিয়ান সেই মেয়েটিকে দেখছিল যে ঢেউ জয় করেছিল এবং তার প্রশংসা ও মুগ্ধতা আরও গভীর হচ্ছিল। সেই মুহূর্তে বিশাল নীল সমুদ্র যেন সত্যিই সমস্ত অন্ধকার দূর করে দিতে পারছিল এবং হিজলি দীর্ঘদিনের হারিয়ে যাওয়া এক ধরনের স্বাচ্ছন্দ্য এবং স্বাধীনতা অনুভব করছিল। জিনিসপত্র গোছানোর সময় বাওজিয়ান কষ্ট পেয়ে হিজলিকে জিজ্ঞাসা করল যে সে ক্লান্ত কিনা, কারণ তাকে খুব কষ্ট করতে দেখাচ্ছিল। কিন্তু হিজলি উজ্জ্বল এবং প্রাণবন্তভাবে বলল যে সে মোটেও ক্লান্ত নয়। তার উজ্জ্বল এবং আত্মবিশ্বাসী হাসি বাওজিয়ানকে গভীরভাবে প্রভাবিত করল। হিজলি মনে করেছিল যে তার মা জিয়ান ছুটি নিয়ে এসেছেন, তাই সে দয়ালু আন্টিকে তার মাকে সিউলে ফিরিয়ে নিয়ে যেতে অনুরোধ করল। কিন্তু জিয়ানের একমাত্র উদ্দেশ্য ছিল তার মেয়ের জন্য সমুদ্রের ধারে স্বপ্নের বাড়ি তৈরি করা। তিনি তার প্রথম ভালোবাসা বস লিউকে খুশি করার জন্য সব রকম চেষ্টা করলেন, এমনকি তাদের একসাথে সকালে নাস্তা করার জন্য আমন্ত্রণ জানালেন। বাওজিয়ান স্বাভাবিকভাবেই তাদের সাথে যোগ দিল। একসাথে বসে থাকা হিজলি এবং বাওজিয়ানকে দেখে জিয়ান আবেগপ্রবণ হয়ে বললেন যে তারা যেন ভাইবোনের মতো এবং তাদের ভালো সম্পর্ক বজায় রাখতে বললেন। পরে জিয়ান বস লিউর অফিসে তার পিছনে
গেল এবং অবশেষে তার উদ্দেশ্য প্রকাশ করল, একসাথে পুরানো এবং জরাজীর্ণ বাড়িটি মেরামত করা। কিন্তু বস লিউ তাকে সরাসরি বাইরে টেনে নিয়ে গেলেন এবং প্রত্যাখ্যান করলেন। বস লিউ সরাসরি বললেন যে এটা করা সম্ভব নয়। জিয়ান সাথে সাথে আদর করার ভঙ্গিতে চলে গেলেন এবং একসাথে বসার জন্য বললেন। দুর্ভাগ্যবশত তাদের এই টানাটানি গ্রামের একদল লোকের কৌতূহল দৃষ্টি আকর্ষণ করল। আন্টিরা বস লিউকে হতাশ না হতে এবং চালিয়ে যেতে উৎসাহিত করলেন, কারণ এই বয়সে এমনটা হওয়া সহজ ব্যাপারটা অনেক ভুল বোঝাবুঝির জন্ম দিল এবং বস লিউ বিব্রত হয়ে ঘুরতে সাহস করলেন না। জিয়ানকে টেনে নিয়ে গাড়িতে লুকিয়ে গেলেন। গ্রামবাসীরা তখনও রসিকতা করছিল যে গাড়িতে এমন কাজ করা ঠিক নয়। বস লিউ হতাশ হলেন, তার সারা জীবনের সুনাম নষ্ট হয়ে গেল। আবার পুরানো এবং নির্জন বাড়িটি দেখতে গিয়ে বস লিউ চিন্তিত হয়ে বললেন যে এটি খুব বিপজ্জনক এবং নির্জন। কিন্তু জিয়ান, যিনি 20 বছর ধরে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে বসবাস করেছেন, এখন কেবল প্রতিবেশীদের থেকে দূরে থাকতে চেয়েছিলেন। বস লিউর প্রত্যাখ্যানের মুখোমুখি হয়ে জিয়ান দৃঢ়ভাবে হেসে বললেন, আপনার প্রতিরোধ শেষ পর্যন্ত বৃথা যাবে, আপনি শেষ পর্যন্ত এটা করবেন। হাউলির অসুস্থতার কথা মনে করে বাওজিয়ানের কষ্ট হচ্ছিল, তাই সে অবশেষে তার বাবাকে সত্যিটা বলল। তার বাবা একাকী বাড়ির বাইরে বসেছিলেন, তার পিছনটা ভারাক্রান্ত দেখাচ্ছিল। জিয়ান বুঝলেন যে শানিং তার মেয়ের মতো একজন উদ্ধারকারী, তাই তিনি তাকে পুরানো বাড়িতে টেনে নিয়ে গিয়ে তার স্বপ্নের কথা বললেন। তিনি এমনকি শানিং, যার একজন বিখ্যাত শেফ হিসেবে সুনাম ছিল, তার জন্য উঠানে একটি রেস্তোরাঁ খোলার প্রস্তাব দিলেন। চ্যালেঞ্জ এবং মিষ্টি কথায় জিয়ান সফলভাবে শানিংকে তার দলে টানলেন। জিয়ানের মন খুলে গেল। তিনি ভাবলেন, কাদার চেয়ে বাড়িটা তৈরি করে হাউলি এবং শানিংয়ের সাথে সুখে থাকা ভালো। তিনি শানিংকে একজন স্থপতির সাথে পরিচয় করিয়ে দিলেন এবং বস লিউকে বিরক্ত করতে লাগলেন। বললেন যে তিনি একজন ওয়ালপেপার দেবী এবং যদি তিনি রাজি হন তাহলে তারা নির্মাণ শিল্পের অ্যাভেঞ্জার্স গঠন করতে পারবেন। বস লিউ অবশেষে গুরুত্বপূর্ণ প্রশ্নটি জিজ্ঞাসা করলেন, আপনি কেন এই বাড়িটি মেরামত করতে এত আগ্রহী? জিয়ান অকপটে বললেন যে তিনি কেবল হাউলির সাথে সুখে থাকতে চান। বস লিউ তার কথা শোনার পর নির্ভয়ভাবে বাইকে করে চলে গেলেন। জিয়ান হতাশ হয়ে চিৎকার করে উঠলেন, যদি আপনি কাজ না করেন তাহলে চলে গেলেন কেন? কিন্তু কে জানত যে বস লিউ হঠাৎ ফিরে আসবেন এবং উচ্চস্বরে চিৎকার করে বলবেন, চলো একসাথে কাজ করি। এই চিৎকারে আবার কৌতূহলী মানুষজন ছুটে এলো। তিনি যে সত্যিই আন্তরিক ছিলেন তা নিশ্চিত করার পর জিয়ান আনন্দের সাথে তার দিকে ছুটে গেলেন এবং তার হাত ধরে নাচতে লাগলেন। গ্রামবাসীরা তাদের দারুণ বোঝাপড়া দেখে মুগ্ধ হলো। ডিজাইনের কাজ শুরু হলো। শানিং বস লিউর চেহারা নিয়ে ঠাট্টা করে বলল যে তার চেহারা খুব কঠোর। জিয়ান তাকে রক্ষা করে বললেন যে তার চেহারা আসলে খুব জনপ্রিয় এবং তার ছাত্র জীবনে অনেক মেয়ে তাকে পছন্দ করত। শানিং সাথে সাথে অনুমান করলেন যে সেই মেয়েটি ছিল জিয়ান। জিয়ান তৎক্ষণাৎ তার বিরোধিতা করলেন, কিন্তু পরের মুহূর্তে যখন তিনি বস লিউকে ফোন করলেন, তার স্নায়ুচাপ, লজ্জা এবং দুর্বল অভিব্যক্তি তাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে দিল। রাতের খাবারের সময় জিয়ান স্বাভাবিকভাবেই বস লিউর চোখের পাতা তুলছিলেন এবং আবার সবাই তাদের ঘিরে ধরল। কেউ কিছু না বললেও বস লিউ উত্তেজিতভাবে 3 বার অস্বীকার করলেন, কিন্তু নিজেকে আরও বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন। তাওগে বুদ্ধিমানের মতো বলল যে দ্বিগুণ নেতিবাচকতা একটি শক্তিশালী ইতিবাচকতা এবং অবিবাহিত পুরুষ এবং মহিলাদের মধ্যে যা কিছু ঘটে তা অস্বাভাবিক নয়। জিয়ান বস লিউর অবিবাহিত হওয়ার কথা শুনে হতবাক হলেন, আর বস লিউ কেবল অদৃশ্য হয়ে যেতে চাইলেন এবং তাড়াতাড়ি তাওগেকে বাড়িতে ফিরে যেতে বললেন। তাওগে তাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, আমাকে এত যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ, এবং বলল যে সে রাতের খাবার খেয়ে বাড়িতে যাওয়ার সময় অবশিষ্ট খাবারগুলো নিয়ে যাবে। খাওয়ার পর বস লিউ জিয়ানকে বললেন যে তিনি হাউলির অসুস্থতার কথা জেনেছেন। জিয়ান গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। বস লিউ তাদের নতুন ডিজাইনের জন্য অনুপ্রেরণা খুঁজতে তাদের সিউলের বাড়িতে যাওয়ার প্রস্তাব দিলেন। জিয়ান অবশেষে স্বীকার করলেন যে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। হাউলি তৎক্ষণাৎ ক্ষিপ্ত হয়ে বলল, আপনি কি ভয় পাচ্ছেন যে আমি মরে যাব? আমাকে এমনভাবে পাহারা দিচ্ছেন যেন আমি যে কোনো মুহূর্তে মারা যাব। জিয়ান ব্যথিত হয়ে জিজ্ঞাসা করলেন, যদি আমি অসুস্থ হতাম তাহলে কি তুমি আমাকে ছেড়ে যেতে? হাউলি নির্মমভাবে উত্তর দিল, যদি আপনি চান তাহলে আমি যাব। এই কথাটি তার মায়ের হৃদয়ে বরফের সূচের মতো বিঁধে গেল। তিনি কখনো ভাবেননি যে তার মেয়ে তার সাথে থাকাটা এত ঘৃণা করে। শানিন, যে আর দেখতে পারছিল না, সত্য প্রকাশ করে দিল। জিয়ানকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে, কিন্তু হাউলি শুধু তার মাকে জিজ্ঞাসা করল যে তিনি প্রতিবাদ করেছিলেন কিনা। আবেগে বসে তার মাথায় অসহ্য ব্যথা শুরু হলো। জিয়ান ভয় পেয়ে গেলেন এবং তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন যে তারা একটি নতুন চাকরি খুঁজে পাবে এবং একসাথে চেষ্টা করবে। কিন্তু হাউলি শীতলভাবে বলল যে ঝগড়া করার চেয়ে। জিয়ান উদ্বিগ্ন হয়ে তার মেয়েকে বললেন যে তার ব্রেন টিউমার আছে এবং এর প্রভাব সম্পর্কে তিনি চিন্তিত। ডাক্তাররা জ্বর কমার পর তাকে সিউলের হাসপাতালে ফেরত পাঠানোর পরামর্শ দিলেন। সারারাত পাহারা দেওয়ার পর জিয়ান তার মেয়ের ঘুম থেকে ওঠার পর তার ক্ষতগুলো খুলে দেখালেন। বাবার অকাল মৃত্যুর পর তার মা 3টি অনুপযুক্ত পুরুষের সাথে সম্পর্ক করেছিলেন। একজন বিবাহিত
পুরুষ, একজন প্রতারক, এবং এমন একজন যে তাকে ভিজেতনামে নিয়ে গিয়ে জিয়ানকে ছেড়ে চলে গিয়েছিল। যখন তিনি দ্বাদশ শ্রেণীতে পড়তেন তখন তাকে একা ফেলে যাওয়া হয়েছিল, এবং সেই রাতটি তার সারা জীবনের জন্য একটি অন্ধকার স্মৃতি এবং অনুশোচনা হয়ে রইল। তিনি কি তার মাকে না যাওয়ার জন্য অনুরোধ করবেন নাকি তাকে সাথে নিয়ে যাবেন? তিনি হাওলিকে শুধুমাত্র তার দাদির ভালো দিকগুলো বলেছিলেন, কারণ তার নিজের জীবনটা খুব একটা সাধারণ ছিল না এবং তিনি কেবল তার মেয়েকে একটি সাধারণ স্মৃতি দিতে চেয়েছিলেন। হাওলি তার মাকে ঘৃণা করার কারণ হলো যে তার মা সবসময় মনে করতেন যে সবকিছু স্বাভাবিক এবং অবহেলিত দেখালেই সবকিছু ঠিক হয়ে যাবে। এই দিকটা তাকে খুব বিরক্ত করত, কারণ যখন তার মা এমন ভান করতেন যে তিনি ঠিক আছেন এবং ক্লান্ত নন, তখন হাওলিকেও এমন ভান করতে হতো যে সে ঠিক আছে এবং সে শক্তিশালী। এটা তাকে সত্যিই মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে দিত। জিয়ান খুব ভয় পেয়েছিলেন। তিনি জানতেন না যে কিভাবে একজন ভালো মা হওয়া যায়। হাওলি তার নিজের সন্তান ছিল না, এবং যখন তিনি শুনলেন যে সে অসুস্থ তখন তিনি খুব ভয় পেয়েছিলেন। তিনি তার নিজের মাকে ধরে রাখার সাহস পাননি, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে তাকে সত্যিই পরিত্যক্ত ঘোষণা করা হবে। কিন্তু জিয়ান সেই জন্য এখনও অনুশোচনা করেন, তাই এবার তিনি হাওলির সাথে কোনো আফসোস রাখতে চান না। তিনি আশা করেছিলেন যে হাওলি তার মায়ের জন্য তার পাশে থাকবে। তার মায়ের দুর্বলতার কথা শুনে হাওলি তার হাত ধরে ক্ষমা চাইল। আসলে সে নিজেও খুব ভয় পেয়েছিল। সে সবসময় তার মাকে বলতে চেয়েছিল। মামে একে অপরকে জড়িয়ে ধরল এবং চোখের জলে ভেসে গেল, কারণ সত্যটা হল সম্পূর্ণ ভেঙে পড়ার পরেই আবার উঠে দাঁড়ানো।